হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। আপনারা সবাই জানেন দেবদার নতুন সিনেমা আসতে চলেছে বাইক অ্যাম্বুলেন্স দাদা, এবং যে সিনেমাটা নিয়ে বাংলার মানুষের মধ্যে হাইপ আছে। করিমুল হক এই মানুষটার জীবনের উপরে বেস করে সিনেমাটা তৈরি হতে চলেছে। এই ভিডিওতে আমরা মেনলি দুটো জিনিস নিয়ে কথা বলবো। এক, এই যে করিমুল হক মানুষটা, তিনি কে ছিলেন, কোত্থেকে আসছেন, এবং কেন একজন সাধারণ মানুষ থেকে তাকে বাইক অ্যাম্বুলেন্স দাদা হতে হচ্ছে। কি এমন ঘটছে তার জীবনে যেটা একজন সাধারণ মানুষকে বাইক অ্যাম্বুলেন্স দাদায় পরিণত করছে। এটা ভিডিওর ফার্স্ট পার্টে কথা বলবো, এবং সেকেন্ড পার্টে যে জিনিসটা নিয়ে আলোচনা করব, এই সিনেমাটা বাংলাতে একটা ভালো সিনেমা হতে পারে, কিন্তু দেবদাকে এই সিনেমাটা বানানোর ক্ষেত্রে কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেগুলো কি 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 মাথায় রাখলে এই সিনেমাটা একটা ভালো বক্স অফিসে জেনারেট করবে এবং তার সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে কানেকশনও তৈরি করতে পারবে, সেই জিনিস নিয়ে কথা বলবো আমরা ভিডিও সেকেন্ড পার্টে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে ফার্স্ট পার্টটা নিয়ে কথা বলবো, মানে এই করিমুল হক এই মানুষটা কে ছিলেন। জলপাইগুড়ির ঢালাবাড়ি বলে একটা জায়গা আছে, সেই জায়গায় করিমুল হকের জন্ম। তিনি চা বাগানের কর্মী ছিলেন এবং সামান্য বেতন পেতেন। যেটুকু বেতন পেতেন সেটুকু বেতন তার সংসার চালাতে চলে যেত। খুব গরিব ঘরের ছেলে তিনি, খুব গরিব দরিদ্র পরিবারে তার জন্ম হয়। তার গ্রামে তার জীবনটা ছিল খুব সাধারণ, কিন্তু একটা সাধারণ মানুষের জীবনে যে বেসিক ফেসিলিটি গুলো দরকার হয়, মানে ধরুন অ্যাম্বুলেন্স, হসপিটাল, একটা ভালো রাস্তা, সেই জিনিসগুলো তার কাছে ইজি অ্যাক্সেসেবল ছিল না। তার জন্য তাকে লড়াই করতে হয়েছে। সেই লড়াইয়ের গল্পটা আমি আসছি পরবর্তীতে। এই মানুষটা তার জীবন পুরোপুরি চেঞ্জ করে ফেলে 1995 এর একটা ঘটনার পর। কি হয় 1995-এ? 1995-এ হঠাৎ করে দেখা যায় যে তার মা, করিমুল হকের মা, হঠাৎ অসুস্থ হয়ে যান। তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, এবং গ্রাম থেকে নিয়ারেস্ট হাসপাতালের দূরত্ব 40 কিলোমিটার, 40 কিলোমিটার দূরে হাসপাতাল আছে। এমন একটা জায়গায় তিনি থাকেন যেখানে ওই যে বললাম বেসিক ফেসিলিটি গুলো নেই। অ্যাম্বুলেন্স এখানে ঢুকতে বা বেরোতে পারে না, কারণ রাস্তার মধ্যে পড়ছে জঙ্গল, নদী, নালা, কাদায় ভরা রাস্তা। একটা অ্যাম্বুলেন্স যে ঢুকবে বেরোবে সেই রাস্তাটুকু সেখানে তৈরি ছিল না। এবং আপনাকে জানতে হবে যে আমি কোন সালের কথা বলছি। আজকে হয়তো জলপাইগুড়ি ডেভেলপ, কিন্তু 1990s-এ জলপাইগুড়ির ঢালাবাড়ি এই এলাকাটা সেরকম ডেভেলপ ছিল না। এবং সেখানে কিন্তু সেই যেই জিনিসগুলো আজকে হয়তো খুব ইজি অ্যাক্সেস করা যায়, তখনকার দিনে ওটা এত ইজিলি অ্যাক্সেসেবল ছিল না। তো তার মায়ের শরীর খারাপ হয়। সে প্রত্যেকটা বাড়িতে যায় এবং বাড়িতে গিয়ে প্রত্যেকের দরজায় নাড়া দিয়ে বলে আমার মাকে হাসপাতালে পৌঁছাও, কারণ তার হাসপাতালে পৌঁছানোটা খুব জরুরি। তিনি খুব মানে ক্রিটিক্যাল অবস্থায় আছে, অ্যাম্বুলেন্স ডাকো, কেউ গাড়ি দাও, যা হোক আমার মাকে হসপিটালে নিয়ে যাও। কেউ তাকে সাহায্য করতে পারে না, কারণ সাহায্য করার জায়গাটাই ছিল না। এবং সেই রাতে করিমুল হককে তার চোখের সামনে বিনা চিকিৎসায় তার মাকে মৃত্যুর দিকে চলে যেতে দেখতে হয়। এবং সেটা একটা মানুষের জন্য কতটা পেনফুল সেটা আমরা সবাই জানি। এই দিনের পর তিনি ডিসাইড করে যে না, এই প্রবলেমের জন্য, যে খালি অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না, কাছাকাছি কোনো হসপিটাল নেই, এই প্রবলেমের জন্য আমার মা মারা গেছে, আর কারোর মা, আর কারোর ওয়াইফ, আর কারোর ছেলে মেয়ে এই প্রবলেমের জন্য মারা যাবে না। গ্রামের একটাও মানুষ এই প্রবলেমের জন্য মারা যাবে না। কিন্তু এই ভাবাটা তো খুব ইজি, কিন্তু এটা করাটা কতটা ইজি একটা সাধারণ মানুষের ক্ষেত্রে, যেই মানুষটা একটা চা বাগানে কাজ করে এবং সামান্য যা মায়না পায় সেটুকু তার সংসার চালাতে বেরিয়ে যায়। এই আগুনে আরেকটু ঘি লাগতো, সেই ঘিটা এলো কিছু বছর বাদে। তিনি চা বাগানে কাজ করছেন, হঠাৎ দেখছেন যে তার একজন কো ওয়ার্কার, তার একজন কলিগ হঠাৎ অসুস্থ হয়ে যায় চা বাগানে। খুব ক্রিটিক্যাল অবস্থা, তাকে কোনো হসপিটালে নিয়ে যেতে হবে। আবার সেম প্রবলেম ফেস করে করিমুল হক। অ্যাম্বুলেন্স আসার জায়গা নেই, হসপিটাল 40 কিলোমিটার দূরে, এবং যে রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে কাদায় ভরা, জঙ্গল, নদী, নালা, সেই রাস্তায় 40 কিলোমিটারটা 80 কিলোমিটার হয়ে যায়। এরকম একটা টাইমে তিনি একজনের থেকে বাইক নেন, তিনি সেই পেশেন্টকে বাইকে বসান এবং বাইকে করে তাকে তাড়াতাড়ি পৌঁছে যান মানে হাসপাতালে, কোনো অ্যাম্বুলেন্সের সাহায্য ছাড়া। এবং এই দিন মানে 1998, এই সেই বছর যেই বছরে তার মাথায় একটা আইডিয়া আসে যে কেন গাড়ি অ্যাম্বুলেন্স হতে পারবে, বাইক কেন অ্যাম্বুলেন্স হতে পারবে না। তারপর এখান থেকেই তার জীবন মোড় নেয়, একটা নতুন জীবনে তিনি প্রবেশ করেন এবং সেখানে তিনি একটা বাইক কেনেন লোন নিয়ে, খুব কম টাকায় বাইক কেনেন এবং সেটাকে কনভার্ট করে একটা অ্যাম্বুলেন্সে, মানে তার সঙ্গে যা যা জিনিসপত্র আরো লাগাতে হবে সেগুলো লাগিয়ে তিনি একটা ছোটখাটো বাইক অ্যাম্বুলেন্স তৈরি করে। এবং তারপর থেকে 24x7, দিন নেই, রাত নেই, ঝড় নেই, বৃষ্টি নেই, প্রত্যেকটা মানুষকে তিনি সেই গ্রাম থেকে হসপিটালে পৌঁছে দেন সেই বাইক অ্যাম্বুলেন্সে করে। এবং
তিনি শুধু তার নিজের গ্রামের ওপরেই যে খেয়াল রেখেছেন বা তার কাজটা নিজের গ্রাম পর্যন্তই সীমাবদ্ধ রেখেছেন তা কিন্তু নয়। তিনি আশেপাশের মিলিয়ে প্রায় 20টা গ্রাম নিয়ে এই কাজটা করতেন। আশেপাশের 20টা গ্রামের মানুষকে তিনি সার্ভিস দিতেন, দিন নেই রাত নেই, যখনই তাকে ফোন করা হতো তিনি যেতেন এবং বাইকে করে তিনি সেই মানুষটাকে হসপিটালে পৌঁছে দিয়ে আসতেন। আজকের দিনে দাঁড়িয়ে প্রায় 5,000-এর উপর মানুষকে তিনি হসপিটালে পৌঁছে দিয়ে এসছেন, এই সার্ভিস দিয়ে এসছেন। এবং শুধু যে বাইক অ্যাম্বুলেন্সে করে পৌঁছে দেওয়া সেটুকুতেই তিনি সীমাবদ্ধ থাকেননি, গ্রামের মানুষকে ট্রেনিং দিয়েছেন যে বেসিক ফার্স্ট এড সেটা কিভাবে করতে হয়, যে হালকা ফুলকা মাথা ফেটে গেল বা কারোর কিছু কেটে গেল, চোট লেগে গেল, সেটা ঘরে বসে আপনারা কি করে সলভ করবেন, হসপিটালে যাওয়ার আগে বেসিক ফার্স্ট এড কি করে দেবেন সেটা ট্রেনিং দিত। রিমোট এরিয়াতে গ্রামে গ্রামে গিয়ে তিনি ক্যাম্প করতো, মেডিকেল ক্যাম্প, এবং সেটা ছিল ফ্রি অফ কস্ট। এবং এই যে বাইক অ্যাম্বুলেন্স সার্ভিস সেটাও ছিল ফ্রি অফ কস্ট, 1 পয়সাও তিনি নিতেন না। এবং তার মাসের একটা বড় মানে তার স্যালারির একটা বড় অঙ্ক তার বাইকের তেল ভরতে খালি চলে যেত। এই মানুষটাকে তার লোকাল পাবলিকরা বাইক অ্যাম্বুলেন্স দাদা নাম দিল, কারণ তিনি কত মানুষের প্রাণ বাঁচিয়েছেন সেটা হয়তো তিনি নিজেও জানেন না। এবং এই জন্য তিনি বাইক অ্যাম্বুলেন্স দাদায় পরিণত হয়, তার কাজ রেকগনাইজ পায় 2017-তে যখন তিনি পদ্মশ্রী পান। তারপরে তিনি কৌন বানেগা করোড়পতিতে আসেন। কৌন বানেগা করোড়পতিতে তার কাজকে প্রেস করা হয়, মানুষের সামনে তুলে ধরা হয়। এবং কৌন বানেগা করোড়পতিতে একটা কথা তিনি বলেছিলেন, যে কথাটা আমি আজও ভুলতে পারি না। ওই এপিসোডটা আমি দেখেছিলাম এবং সেই কথাটা ছিল, সোনু সুদ ছিল তার সঙ্গে এপিসোডে, এবং কথাটা ছিল যে আজকে আমার মা মারা গেছে বিনা চিকিৎসায়, কিন্তু আজকে আর কোনো মা এইভাবে মারা যাবে না। আজকে পৃথিবীর সমস্ত মা কিন্তু আমার মা, এবং আমি আমার মায়ের মতো তাদেরকে সেই হালে ছেড়ে দিতে পারবো না। এবং সেই কথাটা আজও আমার কানে বাজে। এত সুন্দর একটা কথা তিনি বলেছিলেন। এবং এখান থেকে তার জার্নি শুরু হয়। এই জার্নিটা যে কোনো মানুষের লাইফকে ইন্সপিরেশন দিতে পারবে। এই জার্নিটা আমাদেরকে দেখায় যে কিছু না থেকেও একটা মানুষ কত মানুষের জীবন বাঁচাতে পারে। শুধু আপনার ওই ভাবনাটুকু থাকতে হবে যে আমি করব। যদি আপনি ভেবে নেন যে আমি করব, তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে সেই জায়গা থেকে সরায়। এই যে করিমূলক গল্পটা আপনি শুনলেন, তার কাছে কিচ্ছু ছিল না, গরিব ঘরের ছেলে, খুব ছোট্ট একটা কাজ করতো, তারপরেও আজকে তিনি দাঁড়িয়ে 5,000-এর উপরে মানুষকে জীবনদান দিয়েছেন। এটা একটা মানুষের জার্নি তো বটেই, এবং এই মানুষটার জার্নিটা আমাদেরকে দেখায় যে আমাদের প্রত্যেকের মধ্যে হিরো আছে। সিনেমার হিরো তারা তো খালি সিনেমাতে হিরো, এরকম অনেক মানুষ আছে যারা রিয়েল লাইফে হিরো, এবং সেই রিয়েল লাইফ হিরোর গল্পটাই আমাদেরকে বলতে আসছে দেবদা। এইবার এটা ছিল আমার এই ভিডিওর ফার্স্ট পার্ট। আমি বেসিক গল্পটা আপনাদেরকে বললাম যতটা আমি জানি। এবার এই পার্টে আমরা কথা বলবো যে এই সিনেমাটা বাংলাতে একটা আউটস্ট্যান্ডিং সিনেমায় কনভার্ট হতে পারে, কিন্তু দেবদাকে কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে। প্রথমত, এই সাবজেক্টটা না আমাদের বাংলার যে বাজেটটা, সেই বাজেটটাকে স্যুট করে। কেন কেন আমি এই কথা বলছি? কারণ আপনি গল্পটা শুনে বুঝতে পারছেন গল্পটা খুব রুটেড, একটা সাধারণ মানুষের গল্প এবং একটা সাধারণ জায়গার গল্প, যেখান থেকে মানুষটা এমন একটা কাজ করছেন যেটা অসাধারণ, কিন্তু মানুষটা খুব সাধারণ একজন মানুষ। এই যে সিনেমার ট্রিটমেন্ট সেটা কিন্তু প্রথমত রুটেড হতে হবে। আজকে আমার কাছে মাস হিরো আছে, আজকে আমার কাছে বাজেট আছে, এবং সেই বাজেটটা লাগিয়ে যেই জিনিসটার বাজেট দরকার নেই সেই জিনিসটাকে আমি ল্যাভিশ করে দিলাম। এবং সুপারস্টার আছে, আমরা দেখতে পাচ্ছি তো সুপারস্টার আছে, সেই সুপারস্টার যে রোল করছে সেই রোলেই তাকে উড়ে উড়েই মারতে হবে। সেই রোলটা রুটেড হোক, সেই রোলটা নর্মাল রোল হোক, সেই রোলটা একটা রক্ত মাংস মানুষের রোলই বা হোক না কেন, সেটা যেহেতু মাস একটা হিরো করছে তাকে উড়ে উড়েই মারতে হবে। সেই জিনিস যেন এই সিনেমাতে না হয়, এই জিনিসটার মধ্যে রুটেড ট্রিটমেন্ট দরকার আছে, এবং সেটাই দেওয়া হবে বলে আমি আশা করি। পোস্টার দেখে সেটাই মনে হচ্ছে। এবং বাংলাতে যেহেতু বাজেট খুব একটা নেই, বাংলা সিনেমার বাজেট খুব কমে এসছে, তো সেই কম বাজেটে এই সাবজেক্টটাকে ভালোভাবে পুল অফ করা যাবে। কারণ এই সাবজেক্টটা বাজেটটা ডিমান্ড করছে না, এই সাবজেক্টটা ডিমান্ড করছে অন্য কিছু। কি সেটা আমি আসছি পরবর্তীতে। বাজেট এখানে খুব কম লাগবে এবং সেই রুটেড জিনিসটা যাতে তুলে আনা যায়। এবার দেবদাদু যদি চায় এখানে খালি রুটনেস আমি দেবো না, একটু কমার্শিয়াল এলিমেন্টও দেবো, সেটাও কিন্তু তিনি রাখতে পারেন। এই যে যখন তিনি বাইক অ্যাম্বুলেন্স দাদা হয়ে যাচ্ছেন, তখন যে রাস্তা দিয়ে তাকে যেতে হচ্ছে 40 কিলোমিটার দূরে হসপিটাল, সেখানে নদী পেরোতে হচ্ছে, নালা পেরোতে হচ্ছে, জঙ্গল পেরোতে হচ্ছে, কাদায় ভরা রাস্তা, সেই জায়গাতে যখন একটা মানুষ বাইক নিয়ে যাচ্ছে, সেখানে হিরোইক কিছু মোমেন্ট আপনি যদি চান দেবদা রাখতে পারেন, সেখানে সিনেম্যাটিক কিছু অ্যাপ্রোচ আপনি যদি চান রাখতে পারেন। কিন্তু এই সিনেম্যাটিক অ্যাপ্রোচ এবং রুটেড লুক অ্যান্ড ফিল, এই দুটোর মধ্যে ব্যালেন্স করতে হবে।
রুটেড যত আপনি রাখবেন এই সিনেমাটাকে, এই সিনেমাটা মানুষের সঙ্গে তত বেশি কানেক্ট করবে। সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো, যে আমি বললাম এই সিনেমাটা কমার্শিয়াল এলিমেন্ট গুলো ডিমান্ড করে না, কিন্তু কি ডিমান্ড করে, এই সিনেমাটা ডিমান্ড করে ইমোশনের। এই ইমোশনটা যেটা ফার্স্ট হাফে আপনাকে দেখাতে হবে, সেটা খুব ভালোভাবে বিল্ড আপ হতে হবে। হুড়ুর হুড়ুর করে সিনেমা এগিয়ে যাচ্ছে, মানুষ জানে এনার গল্পটা দেবদা করার পর, বা দেবদা এই মুভিটা অ্যানাউন্স করার পর আরো বেশি মানুষের কাছে এই গল্পটা পৌঁছেছে। তো অনেক মানুষ জানে, এটা ভেবে যাতে সিনেমাটা তৈরি না হয়, যে মানুষ জানে আমি হুড়ুর হুড়ুর করে দেখিয়ে দেবো। এই মানুষটা সাধারণ জীবনটা, মানে বাইক অ্যাম্বুলেন্স দাদা হওয়ার আগের তার জীবন কি ছিল, সেটা ভালোভাবে কানেকশন তৈরি করতে হবে মানুষের সাথে। তার মা এবং তার বন্ডিং, তার মা যখন মারা যাচ্ছেন বিনা চিকিৎসায়, সেই জায়গায় ইমোশনালি আপনাকে গ্র্যাব করতে, এবং সেই জায়গাটায় টাইম দিতে হবে। তবে গিয়ে যখন তিনি বাইক অ্যাম্বুলেন্স দাদায় কনভার্ট হচ্ছেন, বাইক অ্যাম্বুলেন্স দাদায় পরিণত হচ্ছেন, তখন সেই ক্যারেক্টারটার সঙ্গে মানুষ কানেক্ট ফিল করবে। কিন্তু তার আগে তার যে আগের লাইফটা, বাইক অ্যাম্বুলেন্স দাদা হওয়ার আগের লাইফটা, সেখানে আপনাকে ভালোভাবে ইমোশনালি অডিয়েন্সকে গ্র্যাব করতে হবে, কানেকশন তৈরি করতে হবে। এবং এই ধরনের গল্প যেখানে অলরেডি ইমোশন বিল্ড আপ করা আছে, সেই জায়গায় খুব একটা কষ্ট হবে না দেবদার ইমোশনটা বিল্ড আপ করতে। শুধু তাকে ওই এক্সিকিউশনটা, ওই রুটটাকে ধরতে হবে, কোর ইমোশনটাকে ধরতে হবে। এই ইমোশনটা এই সিনেমার মধ্যে থাকাটা জরুরি, এবং বেশিরভাগটা ইমোশনটা থাকাটা জরুরি। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, যে দেবদা যেহেতু বড় স্টার, দেবদা যেহেতু এই সিনেমাটা করছে, অনেক বেশি মানুষের কাছে পৌঁছাবে। অনেকে, আমি জানি যে এই মানুষটার ব্যাপারে অনেকে জানতো না, দেবদা এই সিনেমাটা রিলিজ করবে বা অ্যানাউন্স করেছে, তারপর এই মানুষটার ব্যাপারে অনেকে জানতে পেরেছে। এবং সেই জিনিসটা একটা প্লাস পয়েন্ট এই সিনেমার জন্য, যে এই মানুষটার ব্যাপারে আরো বেশি লোক জানবে। এই গল্পটা অনেক বেশি লোকের জানাটা দরকার। এই গল্পটা এমন একটা গল্প যেটা মানুষকে ইন্সপিরেশন দেবে। এই মানুষটা বাংলার মানুষের এই গল্পটা পছন্দ হবে। তো এই মানুষটার গল্পটাকে দেখানোটা খুব জরুরি, এবং যে ট্রিটমেন্টটা ডিমান্ড করছে সেই ট্রিটমেন্টটা দিয়ে দেখানো জরুরি। বড় একজন স্টার দেখাচ্ছে, সেখানে একটা প্লাস পয়েন্ট তো অবশ্যই আছে। এবং এই সিনেমার আরেকটা প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে দেবদানা সাধারণ মানুষের রোল খুব ভালো প্লে করতে পারে। আমরা বুনহাসে দেখে এসেছি, যেখানে তিনি সাধারণ সিকিউরিটি গার্ড ছিল। আমরা টেক্কার মতো ক্যারেক্টার করতে দেখে এসেছি তাকে, যেখানে তিনি সমাজের খুব নিচু তলা থেকে আসছেন, এবং সেই ক্যারেক্টার গুলো দেবদা খুব ভালো প্লে করতে পারে। তিনি সুপারস্টার হওয়ার পরেও তাকে সেই রোলগুলোতে মানায়। তিনি যখন একটা নর্মাল চেক শার্ট পরেন বা নর্মাল একটা প্যান্ট পরেন, তার মধ্যে হিরো সুলভ কোনো রকম কোনো জিনিসপত্র ডাইরেক্টর দেখাচ্ছে না, তখনও দেবদাকে দেখতে ভালো লাগে। সেই রোলগুলো জাস্টিফাই করতে পারে। এবং আমার আশা যে দেবদার পারফরমেন্স এখানে ভালো হবে, পারফরমেন্স ওরিয়েন্টেড একটা সিনেমা হবে এটা, এবং দেবদাকে রোলটাতে ভালো মানাবে। এবং দেবদা যেহেতু সাধারণ মানুষের রোল খুব ভালো করতে পারে, মানুষ খুব ভালো কানেক্ট করতে পারবে দেবদার সঙ্গে, এটাই আমার মনে হয়। এবং আমার মনে হয় যে এই 3-4টে জিনিস, এই কমার্শিয়াল এলিমেন্ট এবং তার সঙ্গে রুটেড লুক অ্যান্ড ফিল, এর ব্যালেন্সটা যদি ঠিকমতো করতে পারে, ইমোশনসটা যদি ভালো করে ধরতে পারে, পারফরমেন্স যদি সেই রুটনেসটা রাখা যায় পারফরমেন্সে, এবং সাধারণ মানুষের রোলে দেবদা যদি আরেকবার নিজেকে প্রুভ করতে পারে, এবং দেবদা যেহেতু করছে, সিনেমাটা অনেক বেশি মানুষের কাছে পৌঁছাবে। এই জিনিসগুলো যদি করতে পারে দেবদা, এই সিনেমাটা একটা আউটস্ট্যান্ডিং সিনেমায় কনভার্ট হতে কেউ আটকাতে পারবে না। কারণ গল্পটা এরকম, এই গল্পটা মানুষ দেখতে চাইছে, বড় স্ক্রিনে এই গল্পটা দেখানোটা দরকার। আজকে এই মানুষটা রেকগনাইজ পেয়েছে ঠিকই, কিন্তু এই মানুষটাকে নিয়ে কোনোদিন সিনেমা হয়নি। তিনি প্রথমবার ট্রাই করছেন, এবং সেটা ভালোই একটা প্রচেষ্টা বলা যায়। দেখা যাক তিনি কিভাবে এই সিনেমাটাকে পুল অফ করেন। এই সিনেমাটা নিয়ে আমি আশাবাদী। এই সিনেমাটা, তার সাবজেক্ট, তার ট্রিটমেন্ট কি হবে, দেবদা কিরকম ভাবে প্লে করবে, এই জিনিসগুলো আমার মধ্যে হোপ জাগাচ্ছে এই সিনেমাটার ব্যাপারে। আপনারা কারা কারা জানেন এই সিনেমাটার ব্যাপারে, এই মানুষটার গল্পটা আপনারা কজন জানেন, এবং আপনারা এই সিনেমাটা নিয়ে কতটা ইন্টারেস্ট ফিল করছেন, কমেন্ট করে জানান। যদি এই সিনেমার ব্যাপারে আরো অন্য কোনো মতামত আপনাদের থাকে, সেটাও কমেন্ট করে জানাতে পারেন। এই ছিল ভিডিও। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।